কফি হাউস এক্সপিরিয়েন্স এর দর্শক এবং শ্রোতাদের এই এপিসোডে স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি একজন বহুমুখী ব্যক্তিত্ব, দীপ্তকীর্তি চৌধুরী। দীপ্তদার দুটো পরিচয় আছে। প্রথমত, উনি একজন সিজন মার্কেটিং প্রফেশনাল, কিন্তু আজকে আমরা বেশি কথা বলবো ওনার দ্বিতীয় পরিচয়ের ব্যাপারে। দীপ্তদা 6টা বই লিখেছে, যার মধ্যে 5টা বই বলিউডকে কেন্দ্র করে। এছাড়া উনি একজন প্রখ্যাত ব্লগার। আমার মতো অনেকেই ওনার ব্লগ ক্যারেক্টার ক্রোমোজোমে লয়াল ফ্যান, আর আমি পার্সোনালি ওনার ব্লগ করছি সিন্স 2006 onwards. Welcome, Deeptoda. Thank you. Happy to be here. Great. তো টু স্টার্ট অফ, আমি একটা খুব ক্লিশে প্রশ্ন জিজ্ঞেস করবো। তোমার ব্লগ পড়েই বোঝা যায় যে ইউ হ্যাভ অ্যান অ্যাবাইডিং ইন্টারেস্ট ইন বলিউড, ক্রিকেট অ্যান্ড বুকস। What was your childhood like? মানে তুমি ছোটবেলায় যখন বড় হচ্ছিলে, what are the kind of books you were exposed to? I am guessing you were exposed to a lot of Bollywood, কিন্তু তুমি বাংলা সিনেমা দেখতে কিনা, তুমি যদি একটু বলো about your journey, your growing up years especially. হ্যাঁ, নিশ্চয়ই। ওই ব্লগটা যখন শুরু হয়েছিল 2005-06 সালে আমি ব্লগটা লেখা শুরু করি। তার মানে এই বুকস, সিনেমা আর টু সাম এক্সটেন্ট চাইল্ডহুড ইন কলকাতা, এই জিনিসগুলি আমি লিখতাম কারণ সেই সময়টায় ইন্টারনেটে, এটা মানে খুব ডাইনোসরের মতো শোনাচ্ছে, কিন্তু সেই সময় ইন্টারনেটে এই জিনিসগুলো নিয়ে খুব একটা কন্টেন্ট ছিল না। কারণ বলিউডও খুব কম ছিল, কারণ ইউটিউব বোধহয় তখন জাস্ট শুরু হয়েছে বা শুরু হয়নি, ওরকম টাইপের একটা কিছু ছিল 2006-2007। তো কোনো গান, সিনেমা, বাংলা রিজনাল ল্যাঙ্গুয়েজেস তো ছেড়েই দিলাম, হিন্দিও খুব কম ছিল। আর সিমিলারলি বাংলা লেখার ওপরে, বাংলা সাহিত্যের ওপরেও খুব কন্টেন্ট মানে কিছুই ছিল না বলতে গেলে। তো আমার লেখাটা হয় যে আমার অনেকটাই ওই ব্লগটার একটা কারণ হলো যে ওটা একটা স্মৃতি রোমন্থন টাইপের একটা ব্যাপার হয়েছিল, যে ছোটবেলার যে জিনিসগুলো মনে পড়ে, যে জিনিসগুলো ভালো লেগেছিল, সেই জিনিসগুলো আবার করে লেখা। তো সেটাতে দুটো জিনিস হয়েছিল, যে এক হলো যেটা মানে স্বভাবতই প্রচুর বাঙালি, আমি যদিও ইংরেজিতে, মানে ব্লগটা অবভিয়াসলি ইংরেজিতে, কিন্তু প্রচুর বাঙালি সেটা পড়তো এবং আমার মানে সেই ভাবে অনেক বন্ধুত্ব হয়েছে আর কি, মানে যাদের এখন আমি ফিজিক্যাল ওয়ার্ল্ডেও চিনি। তো ব্যাপারটা যেটা হলো যে পিছিয়ে যেতে গেলে, ওই আমি যদি ব্লগে যেগুলো জিনিসগুলো লিখতাম, আমার মনে আছে যে 1980-র দশকে মানে কলকাতা শহরে it was great for books, not so great for movies, মানে which is true for India actually of that time. তো যেটা হয়েছিল যা হয় আর কি, মানে ফেলুদা, প্রফেসর শঙ্কু, ওইগুলো দিয়ে শুরু, তারপরে মানে টেনিদা, ঘনাদা, তারপরে সেইটা ধরে ব্যাক করে নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, তারপরে একটু পাকামি করে মানে অকালপক্ষ হয়ে সুনীল গাঙ্গুলি এবং মানে বুদ্ধদেব গুহ, এইগুলো সবই মানে ইট ওয়াজ নো ডিফারেন্ট ফ্রম এনি বেঙ্গলি কিড গ্রোয়িং আপ ইন দোজ টাইমস। আর যেটা হতো, যেটা আমার এখন খুব মজা লাগে, যে আমি বিভিন্ন বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপে, মানে বন্ধুদের গ্রুপ টুপে সবাই বলে যে আজকালকার লেখা তেমন ভালো নয়, এ পারছে না, ও পারছে না, এন্ড অল অফ দ্যাট। তখনও কিন্তু ওই এক্স্যাক্টলি ওই জিনিসটাই হতো, কারণ মানে মানে এবছরের ফেলুদাটা তেমন ভালো নয়, আগে কত ভালো ছিল, সুনীল গাঙ্গুলি আর এমন কি এর থেকে, মানে ওই যেটা হয় আর কি, যে সুনীল গাঙ্গুলির কবিতা বোধহয় জীবনানন্দ দাশের সঙ্গে কম্পেয়ার হতো, জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের সঙ্গে কম্পেয়ার হতো, এরকম টাইপের একটা কিছু ছিল। তো সেইটা খুব আমার মজা লাগে, যে কারণ এখন আই এম গোয়িং টু দ্য সেকেন্ড রাউন্ড অফ দ্যাট মানে দুঃখ প্রকাশ যেটাকে বলে। তো বাংলা মানে আমি যেটা আরেকটা যেটা বলি, যেটা আমি লক্ষ্য করি, যে আমাদের সময় অ্যাটলিস্ট যে আমরা প্রচুর বাংলা পড়তাম। ইনফ্যাক্ট আই উড সে যে আমার মেজরিটি অফ রিডিং ওয়াজ ইন বাংলা।
আর ইংরেজিতে ইনফ্যাক্ট আমি কোনোই ক্লাসিক টাসিক কিছুই পড়িনি। ইংরেজিতে যেটা পড়েছি যে আমার বাড়িতে মানে আমার বাবা খুব মানে যেটাকে পাল্প ফিকশন বলে, আহ, ওই জেফরি আর্চার, জেফরি সিডনি আর্চার, শেলডন, লুক অ্যালভিন লাম, রবিন্স, ওইসব। সেইটার প্রচুর রাইট, রাইট। বাবা পড়তো। আর বাবার মানে আমাদের বাড়িতে প্রচুর ওইরকম বইও ছিল। তো আমি মানে ইনফ্যাক্ট মাই আর্লিয়েস্ট ইংলিশ রিডিং মানে একদম এনিট ব্লাইটেন টাইপের জিনিস ছেড়ে দিলে আহ, সেটা মানে দ্যাট ওয়াজ এগেন লিটল আউট অফ টার্ন। মানে আমি বোধহয় ক্লাস 7-8 থেকে জেফরি আর্চার পড়া শুরু করেছিলাম, এবং মোটামুটি ক্লাস 11-12-এ পর্যন্ত মানে ওই ওই পুরো জনারটা মানে হ্যাডলি চেস, হ্যারল্ড রবিন্স, আরভিং ওয়ালেস, ওটা আমার দ্যাট ওয়াজ মাই রাইট। মেন রিডিং। তো মানে ক্লাস 11-12-এ সাধারণত লোকজন আয়ন র্যান্ড পড়ে খুব আহ, চমকে হ্যাঁ। টমকে ওঠে। আমি সেটা একদমই মানে আহ, ওই টলকিন, আয়ন র্যান্ড, ওই যে ইয়েটা ছিল সেটা আমি একদমই কাটিয়ে যাই। তো মাই এন্টায়ার ইংলিশ রিডিং ওয়াজ পাল্প ফিকশন। বাংলা রিডিং ওয়াজ ওভারওয়েলমিংলি সত্য মানে সত্যজিৎ রায়, আমি বলবো রায় পরিবার মানে সুকুমার রায়, লীলা মজুমদার, সুকুমার সুফির। সবাই। রাইট। আহ, এবং যেটা আমার এখন মনে হয় যে বাংলা সাহিত্যের মতো মানে ছোটদের লেখা আর কোথাও নেই। মানে এটা আমি একদম ঠিক। আমি অবভিয়াসলি অ্যাডমিটেডলি আমি বাংলা ছাড়া আর কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তেমন ভাবে পড়িনি, কিন্তু মানে অন্যদের মানে আমার সমবয়সী বন্ধু টন্ধুদের যখন ছোটবেলার মানে এক্সপিরিয়েন্স গুলো আমি শুনি, যে ওদেরটা একটা মানে হিন্দিতে ফর এক্সাম্পল খুব একটা স্টেরিলাইজ সর্ট অফ অ্যান অ্যাটমসফিয়ার, ওই মিথোলজিক্যাল গল্প, মানে একটু ইসপ ফেবলস টাইপের গল্প, আহ, উপদেশমূলক গল্প, এইসব। মানে গীতা প্রেসের রামচরিত মানস টাইপের যে গল্পগুলো, যেগুলো তো সব আমাদের না অতটা না মহাভারত হলেও মানে রামায়ণের ওই, ডিফারেন্ট পার্টকে ভেঙে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ মানে না ভেরি সারপ্রাইজিংলি মানে আমি লক্ষ্য করেছি যে রামায়ণ আর মহাভারত এর যতগুলো ভার্সন বাংলায় আছে এবং বিভিন্ন টাইপের, সেগুলো মানে হিন্দিতে তো ডেফিনেটলি নেই। হিন্দিতে ইটস মোর ক্যাননিক্যাল, মানে অরিজিনালটারই বিভিন্ন রকম হুম, ট্রান্সলেট হুম। হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড অন্যান্য রাইট। ল্যাঙ্গুয়েজে অবশ্য বেশ কিছু আছে, যেমন মালয়ালমে একটা বোধহয় আছে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওটা হলো মহাভারত ভীমের পার্সপেক্টিভ থেকে। দ্যাট ওয়াজ প্রাইমারিলি মাই রিডিং ডিউরিং মাই গ্রোয়িং আপ ইয়ার্স। সিনেমার ব্যাপারটা হলো আরেকটু কমপ্লিকেটেড, কারণ কমপ্লিকেটেড না মানে রাদার নট কমপ্লিকেটেড, কারণ তখন তো সিনেমা বলতে গেলে মানে শনিবার বাংলা সিনেমা, রবিবার বাংলা হিন্দি সিনেমা যেটা টিভিতে দেখাতো সেটা আমি মানে খুব মনোযোগ সহকারে দেখতাম, এবং হিন্দি বাংলা বিচার না করে মানে যা আসতো তাই রাইট। দেখতাম, খাতায় টুকে রাখতাম কোন ছবি ভালো লাগলো সেটাও একটা ইয়ে দিয়ে। তো আমার আর কি যেটা হয়েছে, আমার মা খুব হিন্দি সিনেমার পোকা। আর আচ্ছা। মানে আমার মা আসামে বড় হয়েছে, হয়ে কলকাতায় বিয়ের পরে কলকাতায় আসে, এবং মানে যথেচ্ছ হিন্দি ছবি দেখার মতো সঙ্গী ছিল। মানে আমার বাবা আর কি একটু মানে ভালো সিনেমা হলে দেখবো টাইপের একটা ভাব ছিল, whereas my mother, I inherited her taste because she was like saying যে মানে যা পাবো মানে সিনেমা হল, সিনেমা চললেই দেখবো টাইপের একটা ব্যাপার ছিল। তো সেইটা মানে আমি যখন মানে খুব ছোট মানে 5-6 বছর বয়স, মানে সিনেমা হল থেকে কেঁদে বেরিয়ে আসবো না টাইপের যখন বয়স হয়, সেই বয়স থেকে আমি আর মা সিনেমা দেখছি। আর মানে সিনেমা আচ্ছা। দেখছি মানে হলে গিয়ে সিনেমা দেখছি, মানে টিভিতে তো দেখছি, হলে গিয়ে দেখছি। তো সেই জন্যই মানে আমার সিনেমা দেখাটাও বেশ ইয়ে, মানে আমার মনে হচ্ছে যখন আমি স্কুলে পড়ি মানে আমার বন্ধু বান্ধবরা বেশিরভাগই বাড়িতে বলতে পারতো না যে আমি সিনেমা দেখতে যাচ্ছি, মানে বলতো যে পড়তে যাচ্ছি বা টিউশনে যাচ্ছি বা কিছু একটা বলে যেত। আমার সেই ব্যাপারটা ছিল না, আমি সবসময় বাড়িতে বলে গেছিলাম। ইনফ্যাক্ট মা এটাও যে মানে জিজ্ঞেস করতো কেমন লাগলো, কি হলো, মানে আমিও দেখবো নাকি, এরকম টাইপের একটা ইয়ে ছিল। তো সিনেমা তো আমি মানে মানে এত দেখেছি এবং এত বাজে সিনেমা দেখেছি যে আমার এখন মানে সিনেমার থ্রেশহোল্ড লাগার থ্রেশহোল্ড মানে রাদার বাজে লাগার থ্রেশহোল্ডটা খুব হাই। আমি সব সিনেমাই দেখে বলি মোটামুটি হয়েছে, মানে সেটা দেখে অনেক বন্ধু মানে আমার বান্ধব এখনো দেখে মনে তারপরে আছে একটা পোস্ট, আমার এখন একটা পোস্ট মনে আছে তোমার ব্লগে, 1992-তে তুমি কি কি সিনেমা দেখেছিলে হ্যাঁ সেটা একটা রিকালেকশন, জাস্ট মানে র্যান্ডমলি একটা রিকালেকশন এন্ড
হ্যাঁ হটলাইন ফর ইচ সিনেমা, তো দ্যাট ইজ অ্যামেজিং। মানে ভাবলাম একটা লোক জাস্ট মনে করে, আই এম শিওর তুমি আইএমডিবি দেখে ওটা লিস্ট করোনি, জাস্ট মনে ছিল যে এই সিনেমা না না, আমি বলছি এসেছিল ওটা এই যেটা বছর। হয়েছিল, ওটা না না, ওটা রাইট। শুরুটা আইএমডিবি থেকেই হয়েছিল, কারণ পুরো আচ্ছা আচ্ছা। সবকটা নাম মনে রাখা সম্ভব ছিল না। কিন্তু আমি লক্ষ্য করিলাম যে সিনেমাটা যখন আমি মানে লিস্টটা যখন দেখছি আইএমডিবিতে, দেখছি সব সিনেমাই আমার দেখা। তো মানে প্রায় সব সব সিনেমাই আমার দেখা, মানে যে সিনেমাগুলো দেখা নয় সেগুলো লোকজন বলছে রিলিজই করেনি, এগুলো এটা আবার কোন সিনেমা টাইপের না। তো তাই জন্য আমি ওটা লিখেছিলাম। and আচ্ছা that আচ্ছা। is the মানে I don't watch that many more movies, এখন আর সময়ও হয় না, ইয়েও হয় না, কিন্তু মানে আমার আচ্ছা। খারাপ লাগার থ্রেশহোল্ডটাই স্টিল হাই। তাই আমার বন্ধু বান্ধবরা খুব চেঁচামেচি করে, তুই বললি এটা দেখতে, এটা তো একদম বাজে সিনেমা, সময় নষ্ট হলো। যাই হোক। তো এটা তো কমন থ্রেড ইন দ্য সেন্স, তোমারও আমি দেখেছি, আই থিঙ্ক গ্রেট বং এরও ব্লগের এটা একটা ডিফাইনিং ফিচার ছিল যে বাজে সিনেমার একটা স্যাটারিক্যাল টেক, যেগুলো যেই পোস্ট গুলোতে অনেক ভিউজ আসতো আর অনেকবার শেয়ার হতো, দিস সামথিং আই গ্রো আপ রিডিং। যাই হোক, তো এটা ইজ ইন্টারেস্টিং। তুমি তোমার কোনো একটা ব্লগ পোস্ট লিখেছিলে যে তুমি যাদবপুরে এসে ইউ গট এক্সপোজ টু ওয়ার্ল্ড সিনেমা, কেন ওখানে যথেষ্ট চর্চা আছে ওয়ার্ল্ড সিনেমা, ইংরেজি সিনেমা নিয়ে। এটা একটা আমি দেখছি তুমি ননস্টপ মশালা বলিউড সিনেমাও দেখে যাচ্ছ। তোমার কখনো বন্ধুরা বা আত্মীয় স্বজন কখনো স্কফিং এট ইউ যে তুমি এরকম সিনেমা দেখতেও পছন্দ করতে অ্যালং উইথ হাইব্রো সিনেমা? আই এম শিওর তোমার মা ওয়াজ সাপোর্টিং ইউ, বাট হোয়াট অ্যাবাউট দি আদার্স ইন ইওর ইকোসিস্টেম মিলিয়ে? না মানে যেটা ব্যাপারটা যে ছিল যে ইফ আই এন্টার্ড কলেজ ইন 93, মানে তার আগে টু বি ভেরি অনেস্ট আমি মানে যেটাকে ভালো সিনেমা বলে আমি খুব কম দেখেছি বা প্রায় দেখিনি। আমার এটাও মনে আছে যে আমি সত্যজিৎ রায়ের সিনেমা, উনি মারা যাওয়ার আগে হয়তো আমি ওনার খান দশেক সিনেমা দেখেছিলাম বড় জোর, মানে ওই জয়বা ফেলুনাথ, সোনার কেল্লা, গুপি গাইন, হীরক রাজার দেশে, আরো তিন চারটে মিলিয়ে খান দশেক হবে। উনি যখন মারা যান তখন ওর সবকটা ছবি মানে একটার পর একটা দেখিয়েছিল, আমি তখন প্রথমবার ওর সবকটা সিনেমা দেখি। আর মানে ওই যা হয় আর কি, যে প্রথমবার আই মিন থ্যাঙ্কফুলি আই ওয়াজ কোয়াইট ওল্ড, সো আই কুড আন্ডারস্ট্যান্ড আ লট অফ থিংস বেটার। তো তখন আর কি একটা মানে সর্ট অফ এন আই ওপেনিং টাইপের ব্যাপার হয় যে 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 কনভেনশনাল যেগুলোকে ভালো লাগার যে ইনগ্রিডিয়েন্ট বা উপাদান যেগুলো থাকে সেগুলো তো কিছুই নেই, মানে গানও নেই, মারামারিও নেই। মানে এটা আমার একটা মানে 17-18 বছর বয়সে রিয়েলাইজেশন হয়েছিল। এটা বেশ বোকা বোকা লাগছে এখন বলতে, বাট দ্যাটস দ্য ট্রুথ। তো তারপর যখন আমি কলেজ যাই, যেটা হয় যাদবপুরে একটা খুব স্ট্রং মানে সিরিয়াস ফিল্ম দেখার মানে ফিল্ম সোসাইটি রাইট। মুভমেন্ট টুভমেন্ট বলাটা একটু ইয়ে হয়ে যাবে, কারণ ইট ওয়াজ ওয়ে বিয়ন্ড দ্যাট পিরিয়ড। কিন্তু মানে ফেস্টে কুরোসাওয়ার ছবি দেখানো হবে, রেনোয়ারের ছবি দেখানো হবে, ট্রুফোর ছবি দেখানো হবে, এটা বেশ অ্যাকসেপ্টেড ছিল। মানে সো ওয়ার্ল্ড সিনেমা মানে ওই ওয়ার্ল্ড সিনেমার যে যদি 10-15টা মানে যে ক্লাসিক যেগুলোকে বলে সেইগুলো যদি একটা লিস্ট করা হয়, তার মধ্যে থেকে বোধহয় ওই 15টার মধ্যে 10টা ছবি আমি ওই 3-4 বছরে মানে শুধু যাদবপুরে দেখিনি, মানে যাদবপুর ইউনিভার্সিটিতে বসে ফেস্ট টেস্টে দেখা হয়েছে, এরকম টাইপের একটা ব্যাপার। আর যেটা হয়েছিল যে দুটো জিনিস আমি রিয়েলাইজ করেছিলাম, যে মানে ওয়েন ইউ আর ইন কলেজ তখন কোনো ডগমা থাকে না, যে যা হচ্ছে দেখলাম। মানে আমি এটা মনে আছে যে প্রচুর লোকে মানে ধরো সেভেন সামুরাই দেখে আমার মনে হচ্ছে যে সেভেন সামুরাই প্রচুর লোকে এইটা দেখতে হলে ঢুকে যে কুরোসাওয়া। আর্ট ফিল্ম হবে, ঠাট্টা ফাজলামি করবো। কিন্তু মানে 10-15 minutes in the film they were also caught up in the powerful storytelling or the রাইট। visuals or whatever. তো সেইটা দেখে তারাও কনভার্টেড হয়ে গেল। তো তখন মানে দেন ইট ইজ নো লঙ্গার অ্যান আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম। তো সেইটা একটা মানে অ্যাটলিস্ট এটা আমার মনে হয় সব কলেজেই একাত্তু হয়, মানে এটা অ্যাটলিস্ট আমি যাদবপুরে এক্সপিরিয়েন্স করেছি যে এই ব্যাপারটা মানে ওয়াচ এভরিথিং এন্ড দেন ডিসাইড হোয়াট ইউ লাইক। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছিল, যে দ্বিতীয় ব্যাপারটা হলো যে আলাদা গ্রুপ থাকতো। যে আমার মানে আমি যখন সুভাষ ঘাইয়ের ছবি দেখতে যাচ্ছি, আমার খান পাঁচেক বন্ধু সেটা যাওয়ার লোক ছিল। আর যখন ওই কুরোসাওয়ার ছবি দেখছি তখনও মানে 5-6 জন ছিল। মানে তোর কোনোটাতেই আর কি
Right. বাধা পড়েনি সেইটাতে দেখতে। That's a good thing. মানে from Tokyo based movies to Trimurti সবার সবকিছু দেখা তো ইটস ইন্টারেস্টিং। তুমি যখন মিড 2000s এ ব্লগিং শুরু করলে, তুমি বিভিন্ন ইন্টারভিউতে বলেছো যে ইট ওয়াজ আ ওয়ে ফর ইউ টু স্পেন্ড ইউর টাইম কনস্ট্রাকটিভলি। তাছাড়া কি তোমার কখনো when you initially started, or did you ever think of it anything beyond de-stressing? Did you even think this could potentially become a second career? আরেকটা হচ্ছে, তুমি ক্যালকাটা ক্রোমোজোম নামটা কেন রেখেছো? অমিতাভ ঘোষ নাকি অন্য কিছু? না মানে it is very clearly অমিতাভ ঘোষ, মানে ওর that novel is one of my favorite novels. So মানে আমি একটা কিছু ভাবছিলাম যে কি লিখবো, আর তখন ব্লগের ব্যাপারটা ছিল যে ওটা বোধহয় অর্ণবের ব্লগের জন্যই সবাই ব্লগে একটা র্যান্ডম ঢুকিয়ে দিত, যে র্যান্ডম থটস, র্যান্ডম র্যাম্বলিংস, ওই টাইপের একটা। সো আই ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য ওয়ার্ড র্যান্ডম ইন দ্য ব্লগ, মানে দ্যাট ওয়াজ মাই থিং। আমি মনে পড়ছে না, মানে আমি কলকাতার লোক, তো কিভাবে সেটা বোঝাবো, একটু মানে কলকাতা টাইপের যে আড্ডা ঠাট্টা ফাজলামি হবে এইরকম টাইপের একটা কিছু ভেবে আই জাস্ট রোট ইট অ্যাজ ক্যালকাটা ক্রোমোজোম আর কি। আর কোনো না, মানে আর কোনো বুড়ো ইয়ে নেই। আর মানে why did the blog start? The blog started because যেটা হতো যে ওই সময়টায় আমি যখন চাকরি শুরু করি, আমি আমার সেলসের চাকরি ছিল, তো আমি প্রচুর মানে গ্রামে গঞ্জে ঘুরেছি, যেটা হয় আর কি, যে এই বিজনেস স্কুল থেকে লোকজন মানে চাকরি পেলেই তাদের একটা, যেখানে তাদের এডুকেশনটা লিস্ট ইউজড হবে এরকম একটা জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হয়। তো আমি তামিলনাড়ু, আন্ধ্রা, বিহার, মানে এখন যেটা ঝাড়খণ্ড, মানে আগে ইউনাইটেড স্টেটস অফ বিহার, আপ কান্ট্রি বেঙ্গল, এই সব জায়গায় প্রচুর ঘুরেছি। এবং তখন আমার বিভিন্ন এই ধরনের অভিজ্ঞতা হতো, আর আমি সেই অভিজ্ঞতাগুলো মানে আমার একটা গ্রুপ ছিল, 10-15 জন বন্ধুর গ্রুপ, তাদের আমি ওটা ইমেল করতাম, যে রাত্রি মানে সন্ধ্যাবেলা একটা কোনো সাইবার ক্যাফে থেকে তো করতাম, এবং তারা মানে পছন্দ করতো, মাঝে মাঝে ঠাট্টা করতো, সেই মেলগুলো তাদের অন্যান্য বন্ধুদের ফরওয়ার্ড করতো, অল অফ দ্যাট। তো সেই করেই আমার এক বন্ধু আমাকে বলে যে তুই এটা ব্লগে লিখিস না কেন, মানে ইমেল তো কোথায় যাবে, কে পড়বে, মানে আফটার all of that. So that's how I started the blog. And I মানে second career to মানে it was not at all. So if you look at my first 3-4 blogs, they were, I just copied my emails and put them onto the thing. That was it. মানে আমি বই ফই লেখা বা এটা থেকে কোনো আর্নিং এর ব্যাপার, এটা কখনোই আমি ভাবিনি। মানে আমার ব্লগে অবশ্য মানে ওই লেভেলের ট্রাফিক কখনোই হয়নি যে মানে ওখান থেকে কোনো ইনকাম হতে পারে, ওই লেভেলে কখনোই যায়নি। সো মাই গ্রুপ it was a very small but committed group of people. The same people used to come back. মানে in today's parlance, my DAU and MAU were equal. The same people used to come back. এমনিতে বেশ অনেক ফিল্ম রিভিউয়ারই কোনো ফিল্মের টেকনিক্যাল অ্যাসপেক্টে খুব ডিপলি যায়। সেই ফিল্মে ধরো কোথায় কোন লাইট ব্যবহার হতো, বা কোন সিনটা ভালো লাগেনি, বা ইন্টারন্যাশনাল কোন বড় ফিল্মের সাথে এই ফিল্মটার সিমিলারিটি বা ডিসিমিলারিটি আছে, এইগুলো নিয়ে ফিল্ম মেকার আর রিভিউয়ারদের মধ্যে একটা ঠান্ডা লড়াইও আছে। ফিল্ম মেকাররা বেশ কয়েকজনই রিভিউয়ারদের এই টেকনিক্যাল অ্যাসপেক্টে যাওয়াটা অতটা পছন্দ করেন না। খুব রিসেন্টলি বাংলার বেশ কয়েকজন রিভিউয়ারকেও ফিল্ম মেকারদের একটা কথা শুনতে হয়েছে এই ব্যাপারে। কিন্তু তোমার পার্সোনাল রিভিউয়ের যে স্টাইলটা, সেটা কিন্তু একটু অন্যরকম। তুমি পার্সোনাল অ্যানেকডোট বা বিভিন্ন উইটি জিনিসপত্র, সেইগুলো নিয়ে একটা খুব পার্সোনালাইজড একটা খুব নিজের মতো করে একটা রিভিউ করো। যেমন আমি দেখছিলাম তোমার ব্লগ
তোমার ব্লগে রে নিয়ে নেটফ্লিক্সের যে সিরিজটা হলো, তার রিভিউয়ের টাইটেলটা হচ্ছে রে ফ্যান বয়েজ রিভিউ। সেখানে কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টের চেয়েও তোমার সত্যজিৎ রায়ের একটা সিরিজ ফিল্মে অ্যাডাপ্ট হচ্ছে সেটা কতটা ভালো লেগেছে সেটা নিয়ে অনেক বেশি ডুয়েল করেছে। এই স্টাইলটা কি একটা কনসিয়াস চয়েস? না মানে কনসিয়াস চয়েস, হ্যাঁ মানে কিছুটা সাবকনসিয়াস কিছুটা কনসিয়াস। এক নম্বর হলো যে আমার কোনো ফিল্মের কোনো নলেজ নেই, মানে আমি বই টই পড়েছি কিন্তু মানে ইফ ইউ আস্ক মি টু ক্রিটিক্যালি অ্যানালাইজ লেটস সে দ্য সিনেমাটোগ্রাফি অফ আ ফিল্ম, আই কান্ট ডু ইট, মানে আমার ওই জ্ঞানটাই নেই। সো ইন দ্যাট কেস ইট ইজ আ কনসিয়াস চয়েস যে I can't do those reviews in that form. মানে at least একটা basic amount of knowledge থাকতে হবে, মানে somebody more knowledgeable can criticize, কিন্তু মানে ওই বেসিক নলেজটা না থাকলে তো শুরুই হবে না। আমার সেই বেসিক নলেজটা নেই, দ্যাট ইজ নাম্বার ওয়ান। আর সাবকনশিয়াস ব্যাপারটা যেটা হলো, যেটা আমি শুরু থেকেই যখন আমি খুব মানে কলেজে থাকতে যখন আমি বিভিন্ন বইটই সিনেমার বইটই পড়তে শুরু করি, যে they were very inaccessible, at least মানে Indian books on serious books on Indian cinema, they seemed very মানে যাকে বলে একাডেমিক, মানে হ্যাঁ মানে it is very dense, very analytically done. আমি ইনফ্যাক্ট মানে আমার মানে one of my very bemused experiences was যে শোলের ওপর একটা বই বেরিয়েছিল। It is called Sholay, a cultural reading. Two very well-known, well-respected film scholars had written it. মানে আমি বইটা পড়ে কিছু মাথা মুন্ডু বুঝতে পারি, আমার মনে হয়েছিল যে এটা মানে শোলে নিয়ে লিখেছে, এরকম টাইপের একটা ফিলিং হয়েছে। তো সেইটা থেকে একটা মানে আমার একটু মানে ভয় হয়ে গেছিল যে মানে সিরিয়াস না হয়ে যায় জিনিসপত্র। তো সেটা তারপরে আমি 2001 বা 2 সালে Anupama Chopra, who's a very well-known film, I mean, video person now, who used to be a words person then, ওর একটা বই পড়ি শোলে। That is like, I mean, I think that is my sort of my benchmark or a Bible kind of a thing. তখনই আমি ডিসাইড করি যে যদি আমি কখনো লিখি, যদিও তখন মানে আমার বই লেখার ব্যাপারটা একদমই ছিল না, তখনই আমি ঠিক করেছিলাম যে যদি কখনো সুযোগ হয় তাহলে এইভাবে লিখব, যে রিসার্চ আছে মানে মিট আছে কিন্তু লেখার স্টাইলটা খুব মানে ফ্লোয়িং, খুব মানে কনভারসেশনাল, ভেরি রিডেবল। মানে অনুপমা চোপড়া রিভিউ বলো বা বই বলো, যে ইটস আ পেজ টার্নার, মানে একবার তুললে ফেলা যায় না। এবং এখন প্রচুর এরকম লেখক হয়েছে লাস্ট 5-10 বছরে যদি আমি দেখি, এরকম প্রচুর খুব ওয়েল রিসার্চ কিন্তু খুব ইজিলি রিটেন বই হয়েছে। তো আমার মানে if you take that as a benchmark, I mean, though I was not thinking of that when I was writing my blogs probably, কিন্তু that has been a very strong influence on my writing. So I always tell যে I am a fan, I am not a scholar. তাই আমি যে বইগুলো লিখেছি, I try to say যে মানে I try to give a disclaimer to, in case somebody is trying to get into some sort of a scholarly pursuit, এই বইগুলো তার জন্য নয়। যেমন আমার বায়োস্কোপ বলে একটা বই আমি I mean, the subtitle of that book is তাহলে মুশকিল, তাই জন্য I made it very clear. Similarly, so I mean, the Ray ওই নেটফ্লিক্সের শোটার রিভিউটাও ওইভাবেই লেখা যে হোয়াট ইজ মাই রেসপন্স, যে ইট ইভোকড সার্টেন থটস অ্যাবাউট সত্যজিৎ রায় প্রেজেন্স, যেটা 1980s এ হয়েছিল। সত্যজিৎ রায়ের বই পড়ে আমাদের বা আমার বয়সী বাঙালিদের কি রকম রেসপন্স হয়, এবং সেটার সঙ্গে এই সিরিজটা খাপ খাচ্ছে না সেই টাইপের একটা লেখার চেষ্টা করেছিলাম। এবং হ্যাঁ মানে দ্যাটস মাই ইউজুয়াল স্টাইল অফ অ্যাপ্রোচিং এনি ফিল্ম, নট অনলি ফ্রম আ রিভিউ পার্সপেক্টিভ বাট ফ্রম আ অ্যাসোসিয়েশন পার্সপেক্টিভ, ইফ আই মে কল ইট। তুমি তো বলিউডকে বেশ অনেক বছর ধরেই দেখছো, প্রায় সেই 90s থেকেই।
নাইনটিস থেকে আজকের বলিউড, মানে ধরে ধরে নাও শাহরুখ খান থেকে রাজকুমার রাও, তো এই যে ট্রানজিশনটা বলিউডের, এই যে পোস্ট নাইনটিস গ্লোবালাইজেশনের পরে যে ট্রানজিশনটা এসছে বা যে চেঞ্জ গুলো এখনো ঘটে চলেছে, সেই চেঞ্জটা তুমি কিভাবে দেখছো? মানে সত্যি কথা বলতে গেলে আই এম ওয়াচিং বলিউড ফ্রম দ্য 70s, মানে ইনফ্যাক্ট 70s আমার প্রিয় ডিকেড, মানে ইফ আই টেক আ ফেভারিট ডিকেড যেটা মানে সবচেয়ে বেশি সিনেমা আমার পছন্দ, দ্যাট ইজ প্রবাবলি 1970s। আমার মনে হয় যে মানে 1990s এ অনেকে বলে 1990s ইজ দ্য ওয়ার্স্ট ডিকেড অফ হিন্দি সিনেমা। তো আমি মানে এই ওয়ার্স্ট বেস্ট এটাকে একটু মানে একটু আমার অড লাগে, তাই জন্য আমি সবসময় বলি ফেভারিট, লাইক অর ডিসলাইক। সো আই লাইক 90s, আই লাইক 70s অলসো। মানে 90s এ যেগুলোকে আমরা খুব বোকা বোকা বা বাজে বা মানে অড লেগেছিল, আমি এখন লক্ষ্য করছি যে সেই জিনিসগুলো inspired a lot of very youngsters then, মানে youngsters মানে probably in their less than 10 or teens kind of a thing। সেই ডিরেক্টররা যখন এখন ছবি বানাচ্ছে মানে 20-25 বছর বাদে, they are inspired by those। তো if you notice যে লাস্ট কয়েক বছরে প্রচুর হিন্দি সিনেমা হয়েছে, হিন্দি যেখানে হিন্দি গানগুলো আর রিমিক্সেস অফ 90s, প্রচুর ট্রিবিউট। আমাদের সময় মানে আমি যখন কলেজে ছিলাম, কুমার শানুকে ভালো বললে লোকজন হেভি টিটকিরি দিত, মানে লোকজন বলতে কি ও তো নাচ দিয়ে গায় এন্ড অল অফ দ্যাট। কিন্তু কুমার শানু এখন কাল্ট ফেভারিট। মানে কুমার শানু যখন ইউএসএ তে গিয়ে শো করে, কুমার শানু আমি রিসেন্টলি একটা ইউএসএ বলে ট্যুর হয়েছিল, উদিত শানু আলকা ইউএসএ ট্যুরস ইউএসএ টাইপের একটা কিছু, সেইটা মানে সেল আউট, মানে বড় বড় হল স্টেডিয়াম ভর্তি হয়ে গেছিল, যে লোকজন নাচছে গাইছে এন্ড অল অফ দ্যাট। সেই জিনিসটা আমার মানে ব্যাঙ্গালোরে কুমার শানুর প্রোগ্রাম হলে মানে ঢোকা যায় না, মানে একটা মাঠ ভর্তি লোকজন, সেরকম ব্যাপার। তো আমার মনে হয় যে লোকজন ওটাকে পার্শিয়ালি নস্টালজিয়ার জন্য, পার্শিয়ালি এখন একটা সেকেন্ড ডিসকভারি হচ্ছে, এখন মানে গান, মিউজিক বা স্টোরি বা all of that is becoming a lot more planned, a lot more sterilized, which and those had a certain rawness to it which I think people are appreciating. I personally think যে মানে while there is an whatever a nostalgia associated with 90s cinema, the quality of cinema in the 2000s and 2010s and maybe 2020s এ তো এখনো কিছু দেখাই হলো না, মানে লাস্ট 2 ডিকেড ইট হ্যাজ বিন আ স্টেপ জাম্প। তার অনেকগুলো কারণ আছে, মানে ডিস্ট্রিবিউশনটা পাল্টেছে, এক্সিবিশনটা পাল্টেছে, ওয়ার্কিং স্টাইলটা পাল্টেছে, এইগুলো সবগুলো নিয়ে মানে ইট ইজ লাইক হাউ দ্য ক্রিকেট টিমস অফ 2010s are a lot better than the cricket teams of 1990 because for no other reason, because the whole thing became professional, right? We might feel nostalgic about 1990s Indian cricket team and we may have our favorites, কিন্তু মানে that team does not hold a candle to this team. This is a much better team. We may still like that team. That's a separate issue. So আমার মনে হয় হিন্দি সিনেমাটাও সেই রকমই, যে if you see the way the professionalism of actors, for example, the effort they put in to deliver performances, the research, the bodily changes, the mind coaching that they do and all of that, these are like of a very high order, global order. I mean যেটা হলিউডে যে লেভেলে হচ্ছে এখানেও কম্পারেবল, মানে ওই লেভেলে না হলে কম্পারেবল লেভেলে হচ্ছে। 1990s এ গোবিন্দা একসঙ্গে 20টা সিনেমা শুটিং করতো, মানে কোন একটা স্টুডিও থেকে আরেকটা স্টুডিও জানতো না যে মানে কোন ইয়েটা করছে। তো despite that those films had their charm. I mean people like us still find many of his films eminently watchable and rewatchable. But let's say if I have to tell a foreigner that what are the 10 movies that define Bollywood, I mean I'll probably not choose those. অ্যাক্টরদের যেরকম বললে যে প্রফেশনালিজম থেকে শুরু করে আরো বেশ কিছু চেঞ্জ এসছে, আর দর্শকদের টেস্টে কি কি চেঞ্জ এসছে?
যেমন আমার যেটা পার্সোনালি মনে হয় 90s এর দর্শক বা ধরো 70s 80s এর দর্শক সেই বিগ হিরো অ্যাকশন মুভি খুব ফেভার করতো, যেমন অমিতাভ বচ্চন বা শাহরুখ খান। কিন্তু এখনকার দর্শক যেহেতু তারা বাইরের বিদেশি সিনেমা অনেক বেশি দেখছে এবং সেই বিদেশি আহ, সেই বিদেশি জিনিসপত্র দেখা অনেক সহজ হয়ে গেছে, সেই জন্য তারা আরো বিভিন্ন থিম চাইছে। যেমন থ্রিলার এখন খুব পপুলার হয়েছে, যেমন আরো বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্লট এখন খুব পপুলার, যেমন নিউটন থেকে শুরু করে এই যে খুব রিসেন্ট স্পেট অফ যে ফিল্মগুলো তৈরি হচ্ছে সেই সবগুলোই। সেই টেস্টের চেঞ্জটা তুমি কিভাবে দেখছো? লুক, মানে ব্যাপারটা যেটা হলো, যেটা আমি যদি একদম পিছিয়ে যাই, যে মানে সিনেমা যখন প্রথম শুরু হয়েছিল, সিনেমার লোকজন সিনেমাটাকে সিনেমা হিসেবে দেখে, লোকটা সিনেমাকে নাটক হিসেবে দেখে। তো তাই জন্য আর্লি সিনেমা, দ্য কন্টেন্ট ওয়াজ এন্টায়ারলি ফ্রম মিথোলজি or শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ and all of that. And it is not Hindi cinema. It is, if you look at all cinema, mythology, তারপরে ক্লাসিক নভেলস, এবং তারপরে হিন্দি সিনেমা একটা মিলিয়ে আই মিন কমার্শিয়াল সিনেমা, নট অনলি হিন্দি সিনেমা, একটা মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি, খুব পোটেন্ট জগা খিচুড়ি তৈরি করে ফেলেছিল, যে 6টা গান থাকবে, 2টো ফাইট থাকবে, 4টে কমেডি সিন থাকবে, হিরো হিরোইনের খুব ভালো জামা কাপড় থাকবে, এরকম একটা 2টো গান, মানে একটা পিকচারাস লোকেশনে হবে। ইফ ইউ সি 60s 70s, they just perfected that whole thing. এবং মানে হিন্দি সিনেমায় তখন, এটা বোধহয় সত্যজিৎ রায়ের একটা লেখায় পড়েছিলাম, উনি বলেছিলেন যে Hindi cinema, commercial cinema is the cheapest form of entertainment available in India for a very long time. In fact, not the cheapest, it was the only form of entertainment that was accessible to an middle class, to a lower middle class, to a poor person. So there you did not have that. So when I went into a movie, I wanted a bit of circus, a bit of musical show, a bit of theater, a bit of boxing matches. Now, if you go to, let's say, New York of the 1960s, all these things existed separately. That there was a Broadway, there was a boxing arena, there was a sports arena, there was a music performance. All of those were happening at reasonably accessible ways. So you did not feel the urge of getting all of those from the cinema. So which is why you had a Hitchcock who did only thrillers, the suspense type thrillers, and you had different genres of murder mystery or romantic or musicals and all of that. India never had that. India te every film is a musical. Mane 60s or 70s e kono gaan chhada kono cinema তৈরি হতো. So that way it was like a musical. So যেটা এখন যেটা হয়েছে, as and when access went up, I think the need to get everything from one film has reduced, which is also what has happened with the multiplex thing, is that the poor person cannot watch a film any longer. It is just too expensive. If you look at hard numbers, which is my day job, if you look at the average number of times an Indian family, average, so there is a high and a low, the average is about, I think, 2-3 times a year, compared to, let's say, 300 times of TV watching. So the people have made peace with the fact, or not made peace, maybe the filmmakers have made peace with the fact যে boss আমরা তো খুব বড় লোকদের, মানে যেটা ওই কি বলে স্পেনে হলিডে করছে ওই টাইপের সিনেমা করছে, এবং আমি শুধু শহরে দেখাবো, ওই ছবি শুধু শহরে চলবে, এবং শুধু ওই শহরের টাকা দিয়ে আমার ছবি হিট হয়ে যাবে। এই ব্যাপারটা লাস্ট 20 বছরে হয়েছে। ইনফ্যাক্ট এই রিসেন্টলি অনেক লেখা বেরিয়েছে, বিকজ পিপল থিঙ্ক দ্যাট দিল চাহতা হ্যায় ইজ দ্যাট টিপিং পয়েন্ট ওয়েন, আগে ছিল যে বড় লোক হলেই খারাপ হবে, যে ওই বড় সিঁড়িওয়ালা বাড়ি থাকবে, সে জমিদার হবে, সে ব্যবসায়ী হবে, অসৎ ব্যবসায়ী হবে, সে রেসিস্ট হবে, সে কাস্টিস্ট হবে, সবকিছু হবে, যদি তুমি বড় লোক হও তাহলেই সবগুলো হবে। সেই ব্যাপারটা দিল চাহতা হ্যায় থেকে কেটে গেছে, এবং এখন ব্যাপারটা যেরকম হয়েছে যে you don't see any villages in mainstream Indian cinema. You just don't see any villages. You don't see any poor people. You don't see any poor people's problems. So
দ্যাট ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন মেইন স্ট্রিম হিন্দি সিনেমা। আর তুমি যেটা বলছো যে যে নিউটন বা ওই ধরনের যে এটা, আমার মনে হয় যে দিস মাল্টিপ্লেক্স কালচারের একটা যেটা বেনিফিটটা যেটা হলো যে দ্য মিনিমাম এমওকিউ যেটাকে বলে, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হ্যাজ রিডিউসড। তো এখন একটা 200 জন লোকেরও হল হয়, 100 জন লোকেরও হল হয়। তো আগে যেটা ছিল যে মানে মারাঠা মন্দির বা প্রিয়া মেট্রো এইসব সিনেমায় 1000 লোক হলে তবে সিনেমা সাকসেসফুল, মানে 1000 লোক নয়, 1000 লোক 4টে শো 7টা দিন, অতজন লোক দেখতে হলে সিনেমাটা সাকসেসফুল। তাই জন্যে একটাই ভাবে সিনেমা বানানো যেত যে মানে হাজারে হাজারে লোক হবে, তাতে গান হবে, নাচ হবে, মারামারি হবে, অল অফ। এখন সেই ব্যাপারটা হয়ে গেছে, লোকজন বলছে যে যদি মোটামুটি লাখখানেক লোককে সিনেমা দেখাতে পারো লাইফ টাইম, তাহলে সিনেমা হিট। So, and I'm not even getting into the Netflix, Amazon Prime. That is a different ball game altogether. But even cinema, you have a market. I mean, you have a small market in every city for a film like Newton. Newton যতই ভালো হোক, যতই এন্টারটেনমেন্ট হোক, Newton doesn't stand a chance against Salman Khan. But that's okay. So people will watch Salman Khan also, and there will be a smaller group of people who will watch Newton, and they will get their kicks from that. তো পোস্ট নেটফ্লিক্স আর পোস্ট প্রাইম যুগে এই যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে, এতে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে যেরকম কথা হচ্ছিল, ফিল্মে এখন গ্রামের লোকদের খুব একটা ক্যাটার, ফিল্মে এখন গ্রামের লোকদের খুব একটা ক্যাটার করে না, শহুরে বড় লোকদেরই করে। কিন্তু সেই সাথে এই সব প্ল্যাটফর্মের জন্য একটা ইন্ডিয়ান সিনেমা যখন তৈরি হচ্ছে, সেটা গ্লোবালি প্রায় সবাই দেখতে পাচ্ছে। এবং সেই জন্য কি একটা পার্টিকুলার থিম সিলেক্ট হচ্ছে, যে থিম গুলোয় খুব মেথিন সিনেমা, যেখানে জাস্ট প্লটটাই আসল, গান নাচ অতটা নেই, একটা পার্টিকুলার ইন্টারন্যাশনাল দর্শক যে যে থিম গুলো বা যে যে ধরনের যে যে স্টাইলের সিনেমা পছন্দ করে, সেই ধরনের সিনেমাই কি প্রি সিলেক্ট হচ্ছে। এই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আমি যেটা দেখেছি যে ফিল্ম ওয়ার্ল্ডে একটা খুব পোলারাইজিং অপিনিয়ন আছে। অনেক ডাইরেক্টর মনে করেন যে ওটিটি প্ল্যাটফর্ম লং টার্মে ফিল্মের জন্য খারাপ, বিকজ এর জন্য ছোট ডাইরেক্টর বা ছোট ছোট যারা শিল্পীরা, তারা একটা সময় পর হারিয়ে যায় এই বিগ নেম ডাইরেক্টর বা এই বিগ নেম ফিল্ম বা এই বিগ নেম ফিল্মের শ্যাডোতে। কিন্তু তার সঙ্গে যেটা একটা শ্রেণীর ফিল্ম ওয়ার্ল্ডের লোকজন বলেন যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ছোটখাটো ফিল্ম মেকারদের তাও একটা প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে। যেমন আজকে এক্সপেরিমেন্টাল ফিল্ম, যেমন ধরো কিউ এর ফিল্মগুলো বা এইরকম আরো বিভিন্ন যে বাংলা ফিল্ম বা হিন্দি ফিল্ম আছে, সেই ফিল্মগুলো তাও একটা পার্টিকুলার টাইপের দর্শককে ক্যাটার করতে পারছে, যেটা উইথাউট এই প্ল্যাটফর্ম গুলো সম্ভব হতো না। যেমন সুজিত সরকার বা এই আরো বিভিন্ন যে ফিল্ম মেকার, এইটাও তুমি কি চোখে দেখছো? এটা তো আমাদের জন্য খুবই মানে দর্শক, আমার তো এটা বোনানজা। কারণ যেটা ব্যাপারটা যেটা হলো, যেটা তুমি বললে যে শুধু ছোট বড় ফিল্ম মেকারের নয়, মানে দ্য চয়েস ইজ হিউজ। যে গত 2-3 বছরে মালায়ালাম সিনেমা হ্যাজ বিকাম মানে ইন্ডিয়া অ্যান্ড নাও গোয়িং ইন্টারন্যাশনাল ফেভারিট। এটা কোনো সম্ভবই হতো না এই ওটিটি প্ল্যাটফর্মের জন্য। সাবজেক্ট চয়েসটা আমি একটু পরে আসছি। আমার প্রথমে মনে হয় যে ফার্স্ট থিং ইজ দ্য প্ল্যাটফর্ম। যে তুমি যে নামগুলো করলে, যেমন সুজিত সরকার হিট ছবিও করেছে, আবার খুব ইন্টিমেট ছোট স্কেলে ছবি। আমি যখন মানে সুজিত সরকারের যে গুলাবো সিতাবো, উইচ বাই sort of an accident released on OTT, আমার মনে হয় যে ওই সিনেমাটা হলে রিলিজ করলে একদমই চলতো না, মানে ইভেন ইন উইথ আ মাল্টিপ্লেক্স ক্রাউড ইট চলতো না, কারণ ইটস আ ভেরি মুডি, অলমোস্ট নেগেটিভ, ভেরি স্লো মুভিং থিং, বাট ইট হ্যাজ ইটস চার্মস। আমার খুব ভালো লেগেছিল ফর এক্সাম্পল। তো সেইভাবে যেটা আজকে যেটা হচ্ছে, যে যাদের একদম জানতাম না আমরা, তাদের আমরা দেখতে পাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি মানে একটা আমেরিকায় বসে কেউ দেখতে পাচ্ছে। আমার সেটাই সবচেয়ে মানে যেটাতে ইনসিডেন্টলি আমার ওয়ান অফ মাই বিগেস্ট থ্রিলস ওয়াজ যে এই ধরনের মানে আমি বরাবর বলে আসছি, সত্যজিৎ রায়ের মতো শর্ট স্টোরি লেখক হয় না, মানে হি ইজ ওয়ান অফ ওয়ার্ল্ডস বেস্ট।
এটা কেউ সহজে ভাবে না, বলে যে আরে সিনেমাও করেছে বলে মানে সবই কি ভালো হবে নাকি, মানে এরকম একটা ফিলিং হয়। বাট হিয়ার ওয়াজ আ চান্স যে সত্যজিৎ রায়ের সিনেমা এবারে মানে লিটারেলি 200টা দেশে, সত্যজিৎ রায়ের গল্প 200টা দেশে দেখা যাবে। লোকজন বলবে এত ভালো নয়, অত, বিকজ দ্যার ইজ এ প্রিজম অফ দ্য ফিল্ম মেকার হু ইজ মেকিং ইট, ভালো নয় খারাপ নয়, বাট ইটস দ্য রিচ। এইবারে যেটা মনে হবে যে কেউ একটা বলবে যে একটু পড়ে দেখি, তো পড়ে হয়তো বলবে যে ওরে বাবা এই গল্প তো আরো ভালো, সিনেমাটা তেমন ভালো নয়, বা সিনেমাটা একটু অন্যরকম করেছি। এই জিনিসগুলো এটা তার দারুণ। মানে মানে I personally got into Tamil cinema in a big way, Malayalam cinema in a big way because of OTT. আমার মনে হয় না reverse is also true. Reverse is getting true because now many Indian people, filmmakers, young filmmakers, maybe established filmmakers are finding a platform to experiment. আমার এক বন্ধু আমেরিকায় কাজ করে, সে বলেছিল যে মির্জাপুর, যে মানে Mirzapur, somebody in their office canteen was talking about Mirzapur, which is, and somebody called it the Indian Narcos. You know, that's a very, I think, a very flattering description, because Narcos is one of those, that perfect mix of, you know, entertainment and awareness about the medium, and also very, I mean, it's a very real and very gritty sort of a portrait of the life in that drug cartel and all of that. So to that extent, it's a great thing. আমার মনে হয় যে ধীরে ধীরে মানে আস্তে আস্তে অনেক ফিল্ম মেকার ইজ আ মার্কেট, আর once they realize that market is there, they will slowly move towards that, and that's fine. I mean, you will make some big ticket movies which will release in theaters, and you will make some niche, যেটা তুমি বললে, যেভাবে ডিসক্রাইব করলে, সেই ধরনের, মানে সেম ফিল্ম মেকার ক্যান এক্সপ্লয়েট বোথ মিডিয়াম। তোমার পার্সোনাল জার্নিতে এবার একটু আসি। তুমি ক্রিকেট নিয়ে একটা বই লিখেছিলে দেখলাম, সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তারপরে সিনেমা নিয়ে 5টা বই, এই ব্যাপারটা কেন? আসলে ক্রিকেটের বইটা আমি মানে ওটা আমার আইডিয়া ছিল না। যেটা হয়েছিল যে মানে আমার ব্লগটা এক পেঙ্গুইনের এক এডিটর পড়তেন রেগুলারলি। তো উনি পেঙ্গুইনের যে চিলড্রেন্স পাবলিকেশন গুলো, পাফিন যেটা, যে নামে যেগুলো পাবলিশ হয়, উনি সেটার এডিটর ছিলেন। উনি একটা 2011 ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা বাচ্চাদের লেখাতে চাইছিলেন। তো ওনার মনে হয়েছিল যে আমি এটা লিখতে পারবো, কারণ ওটা আমার আইডিয়া নয়। So she reached out to me and said, will you write this book? So my first thought was যে can I write this book? I mean, because আমি ক্রিকেটের, মানে আমি ক্রিকেট উৎসাহী, মানে খুব, মানে বোদ্ধা তো একেবারেই নয়। আমার মানে ক্রিকেটের নলেজটাও আর কি খুব মানে বেসিক, লাইক আ ফ্যান। তো তখন আমার মনে হয়েছিল যে লিখবো না, মানা করে দেবো। তারপরে আমার মনে হলো যে এটা মানে I took all of 10 minutes probably to think this through. Then I thought যে পেঙ্গুইন লিখতে বলছে, মানে if not anything it is worth মানে has considerable brag value, if not CV value. So then I said ki chalo, if she feels I can write, I'll try. মানে how hard can it be, kind of a thing. So সেইভাবে মানে আমার ক্রিকেটের বইটা লেখা। আর ক্রিকেটের বইটা যখন আমি লিখছি, তখন আমি আমার এক খুব প্রিয় বন্ধু, মানে আমার একটু সিনিয়র আমার থেকে এক্সেলারাইতে, আমি তাকে বলি যে আমি এরকম একটা ক্রিকেটের বই লিখছি। তো সে মানে আমাকে কনগ্রাচুলেশন না বলে বলেছিল যে তুমি বলিউড নিয়ে লিখছো না, তুমি তো বলিউড নিয়ে আরো ভালো লিখবে। এটা তখন আমার মানে অনেস্টলি স্পিকিং তার আগে আমার কখনো স্ট্রাইকই করেনি যে আমি বলিউড নিয়ে লিখতে চাই বা লিখতে পারবো, বা হি সেড দ্যাট। So that struck me, and then I said, what can I write? And then my first book happened, and then the second book happened, and so on. একটা ব্যাপার আমার খুব ইউনিক লাগে তোমার ক্ষেত্রে, তোমার ডে জব আর এই যে হবি যেটা তুমি খুব প্যাশনেটলি ফলো করো, এই দুটো তুমি ব্যালেন্স করো কি করে? তোমার ডে জবে নিশ্চয়ই প্রচন্ড ডিমান্ডিং একটা ক্যারিয়ার, সেটা নিশ্চয়ই টাইমও দিতে হয় অনেক, আর সেই সাথে সাথে এতগুলো বই লেখা, এত ভালো একটা ব্লগ চালানো, এটা তো খুব ভালো টাইম ম্যানেজমেন্টের একটা ইঙ্গিত পাচ্ছি।
টাইম মানে আসলে মানে সত্যিকার একটা জিনিস স্বীকার করে রাখা হলো যে ব্লগটা একেবারেই ইয়ে হয়ে গেছে, ওটা মানে আগে যেরকম রেগুলারলি লিখতাম সেরকমের মানে ধারে কাছেও আর নেই, কারণ ওই যা হয় আর কি, যে টুইটার ফেসবুক করেই প্রচুর সময় নষ্ট হয়ে যায়, তো টাইম ম্যানেজমেন্টও ব্লগিং তেমন নয়। মিডিয়ামটাও তো এখন আর বোধহয় সেরকম অ্যাক্টিভ নেই, কেন আমি আমি ইউজুয়ালি কোনো ব্লগারকে দেখি না। আমি স্কুলে যাদের পড়তাম, গ্রেট বং, অমিত শর্মা, তোমার ব্লগিং থেকে এখন এই টুইটার ফেসবুক সব ডিসএগ্রিগেট করে দিয়েছে ব্লগিং এর ডিফারেন্ট ফাংশনস গুলো। সো টুইটার, ফেসবুক, পডকাস্ট, যেমন যেটা বললে যে অমিত ভার্মা, অর্ণব, ওরা দুজনেই খুব পপুলার দুটো পডকাস্ট চালাচ্ছে এখন, and that is a different media, and they have, I think their readership has or whatever, their followership has shifted to that new forms of thing. Right. মানে I, so to answer Shomik's question, যে আমার যেটা হয়েছে যে look, for me the book, the writing these books is an outlet. তো মানে why, how do I give time, এর থেকে ইম্পর্টেন্ট হলো why do I give time, because it's a মানে যা হয় আর কি, যে কেউ যদি খুব দৌড়তে দৌড়তে ভালোবাসে, তারা যেমন সকালবেলা ভোরবেলা উঠে বেরিয়ে পড়লো 5 কিলোমিটার দৌড়ে নিল, আমি যখন সেটা শুনি আমি যে পাগল নাকি, যে এত কাজের চাপের মধ্যে দৌড়চ্ছে, আরো টায়ার্ড হয়ে যাবে তো। কিন্তু মানে দ্যাটস মি স্পিকিং অ্যাজ আ নন রানার। So similarly he probably thinks that এই হাবি জাবি সিনেমা দেখে সময় নষ্ট করছে, but that is মানে the honest truth is that that's how I unwind. So yeah, so মানে ওইভাবেই ইয়ে হয়েছে যে যে প্রথমে আমি এটা আগেও বোধহয় একটা মানে এরকম একটা ডিসকাশনেই বলেছিলাম যে যে প্রথম শর্তটা হলো যে এইসব সেকেন্ড ক্যারিয়ার ফেরিয়ার অনেক পরে আসবে, প্রথম শর্তটা হলো যে রোজ করতে ভালো লাগে। যদি রোজ করতে ভালো লাগে তাহলে করো, করো বছর খানেক, বছর দুয়েক, বছর তিনেক, যতদিন ভালো লাগে ততদিন করো, এবং সেই থেকে যদি কিছু একটা বেরোয়, মানে আমার যেমন খুব লাকিলি ওই বইগুলো হয়েছে, মানে আমার ধারণা বই না হলে ওই ব্লগটা চলতো আর কি, মানে একটা পয়েন্টের পরে আমি রিয়েলাইজ করলাম যে যে দুটো অতটা লিখতে পারছি না, তাই বললাম যে ব্লগটা থাক, বইগুলোতেই কনসেন্ট্রেট করি, সেই রকম টাইপের একটা ব্যাপার হয়েছিল। I don't remember when, but sometime I mean at some point in the journey এই একটা ডিসিশন হয়ে গেছিল আর কি অটোমেটিকলি। তো সেই রকম ব্যাপার আর কি, যে দিস ইজ আই লুক ফরওয়ার্ড টু দিস এভরিডে, মানে খুব টায়ারিং বা খুব ঝামেলার দিন হলে মনে হয় যে চলো আজকে একটু মানে কিছু লিখি টিখি দেখি কি হয়, মানে রিল্যাক্সেশন। আমার ফিউচারে এই নতুন মিডিয়াম গুলোতে শিফট করবার প্ল্যান আছে, যেমন ধরো পডকাস্ট বা ইউটিউব, যেটা মানে মানে এখন যেটা হয়েছে যে ওই যা বলে আর কি, যে এনিথিং দ্যাটস ইনভেন্টেড আফটার ইউ আর 35 ইজ সাউন্ডস লাইক ম্যাজিক। তো তো আমার মনে হয় ফেসবুক, টুইটার, ব্লগস, দিস ওয়ার দ্য লাস্ট মিডিয়া which were invented before I turned 35. তারপরে মানে এখন যেটা হয় যে এই যেমন তোমরা করছো, so I am very happy to participate in this, কিন্তু যেটা ব্যাপারটা যেটা হয় যে এই ধরনের কোনো মানে অ্যাক্টিভিটিতে, apart from the doing the activity, there is also point of finding new audiences, যে যে 15 বার করতে হবে তবে একটা মোটামুটি একটা ফলোইং হবে, লোকজন ইয়ে করবে। তো থ্যাঙ্কফুলি বিকজ অফ মেনি রিজনস, ওই মানে বন্ধুরা টুইটারে এসে গেছে, টুইটারের লোকেরা ফেসবুকে চলে গেছে, ওই করে মানে টুইটার, ফেসবুক টু সাম এক্সটেন্ট বইগুলোতে একটা ফলোইং হয়ে গেছে আর কি। তো সেই মানে আবার জোর করে একটা নতুন করার মানে অধ্যবসায়টা আর মনে হয় না করে উঠতে পারবো। আমার একটা বেসিক প্রশ্ন, এটা হচ্ছে কি, গোয়িং টু ইউর ডে জব, তুমি তো এসেনশিয়ালি মার্কেটিং এ কাজ করো, আর বহু বছর ধরে তুমি মার্কেটিং এ কাজ করছো। তোমার পপ কালচার অ্যানালিসিস দেখে আমি বুঝি তুমি সোসাইটিকে খুব ক্লোজলি স্টাডি করো। তো হাউ হ্যাজ দ্যাট হেল্প ইউ ইন অ্যানালাইজিং মুভিজ, অ্যান্ড হ্যাজ ইউর সেকেন্ড ক্যারিয়ার রিইনফোর্সড ইউর ফার্স্ট ক্যারিয়ার? দুটোর মধ্যে কি সিনার্জি তুমি পাও কিছু? মানে নট কনসিয়াসলি, মানে ব্যাপারটা যেটা হলো যে মানে in part of my day job there is a large part of my responsibilities have always included research, so I am always a little so it is, I have some
liking for looking at numbers and trying to make some sense of it. So therefore that is something I've always got into, right? নাও যেটা হয় আর কি, অনেক সময় ইন্ডিয়াতে যেটা হয় যে লোকজন বলে ও আমার নেবার এরকম করছে, আমার প্রতিবেশী এরকম করছে, আমার ছেলে এরকম করছে, আমার বাবা এরকম করছে, তাই এটাই এটাই নিয়ম। তো সেটা আমার খুব অড লাগে যে মানে আই এম নট দ্য থিং। আর সো দেয়ারফোর সেই রকম একটা থেকে যে টু ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে আমি আমার মানে মার্কেটিং এ যাদের সঙ্গে আমার কলিগদের অফেন আমি এটা অনেকবার বলি যে আমার যদি কিছু পছন্দ না হয় তাহলে সেটা খুব চলবে, কারণ এটা আমি এটাও মানে দেখেছি যে যা হয় যে একটা সিনেমা দেখে মনে হলো যে এই সিনেমাটা এত হিট হলো কি করে, এটা আমার মানে মানে আমার ভালো মানে হাফ ভালো লাগে যেগুলো, সেগুলো দেখি ফুল হিট হয়ে যায়, সেই রকম একটা ব্যাপার। সো একটা কানেকশন তো নিশ্চয়ই আছে, কারণ আমি ইন মাই ডে জব আই ডু আ লট অফ দিস ডেটা ক্রাঞ্চিং, ডেটা অ্যানালিসিস, লুকিং এট ডেটা। মানে এখন মানে মার্কেটিং এ যেটা হয় যে মার্কেটিং বরাবর বলা হয় যে ইটস আ ক্রিয়েটিভ পারসনস ফাংশন। আই মিন আই পার্সোনালি ফিল দ্যাট আ মার্কেটিং is at least half and half data, if not more data, because মার্কেটিং ইজ অল অ্যাবাউট আ কনস্ট্রেন্ট ক্রিয়েটিভিটি। যে আমার একটা খুব ভালো স্ক্রিপ্ট মাথায় এলো তার মানে এই নয় যে ওটা আমি লিখে দেবো এবং বলবো যে হোয়াট এভার স্পন্সর্ড বাই সো এন্ড সো কোম্পানি। মানে স্ক্রিপ্ট মাস্ট ম্যাচ উইথ দ্য ব্র্যান্ড দ্যাট আই এম ওয়ার্কিং ফর। And that point of time I realized যেটাকে আজকাল মোমেন্ট মার্কেটিং বা ট্রেন্ড জ্যাকিং এই ধরনের জিনিস বলা হয়, এটা নিয়ে আমি আমার বসের সঙ্গে ইনফ্যাক্ট আজই খুব হাসি ঠাট্টা করছিলাম যে এই মোমেন্ট মার্কেটিংটা এখন মানে এমন হয়ে গেছে যে সবাই এভরিবডি ফিলস অবলাইজ যে আরে অলিম্পিক হলেই আমাকেও একটা কিছু করতে হবে, মানে সব ব্র্যান্ড তার সঙ্গে মানে স্পোর্টস এর কোনো কানেকশন থাকুক না থাকুক ঢুকে যায়। না আমার মনে দেখেছিলাম এই অলিম্পিকে নীরজ চোপড়াকে নিয়ে হঠাৎ সব ব্র্যান্ড চলে আসছে যে নীরজ চোপড়া কংগ্রাচুলেট করছে, একদম র্যান্ডম, কোনো লিংক নেই, কোনো লিংক নেই। মানে আমার কাছে যে মানে হয়তো অন্য যে ব্র্যান্ডের টাকা নেই তা করতে পারছে না, যে ব্র্যান্ডের টাকা আছে তারা করে দিচ্ছে ওরকম টাইপের। মানে আমার মনে হয় যে সেই আই ফিল যে ইফ ইউ ক্যান ক্রিয়েট আ নাইস connection between the popular culture or what is happening in the day, what is happening at the moment is not necessarily reflective of what the country wants or what the country is thinking. Then there is the brand, and then there is a using these two, if you can create some sort of story, if you can create some sort of a proposition, then it is very interesting. আমার এই সূত্রে মনে পড়লো আমি যে কোম্পানিতে কাজ করি বাজাজ অটো, তার কিছুদিন আগে তারা they came out with a bike called V stands for Vikrant. So the বাইকের যে ট্যাঙ্কটা যেটা হয় fuel tank, যেটা which is the most visible part of the bike, that was made using the iron from INS Vikrant, কারণ তখন INS Vikrant was being scrapped. So I thought this is a great example of the brand, which is Bajaj, which is a very well-known homegrown Indian brand, and India's respect for army. India has a general, I mean, all-encompassing, and there was a bit of a sentimental outpouring in the country that INS Vikrant, which is such a legendary warship of the olden times, সেটাকে scrap করে দেওয়া হচ্ছে. It felt almost cruel, you know. বিদেশে বিভিন্ন, I mean, these kind of warships are converted into museums and all. আমরা সেটাকে স্ক্র্যাপ করে দিচ্ছি, সেই রকম একটা থেকে that negative feeling Bajaj managed to convert that into a positive thing, saying that you can own a piece of history, or that was something like that was the you are a brave person, you are a responsible person, dutiful person, all these things come across that if you own a piece of, you know, INS Vikrant. So এই ধরনের জিনিস খুব কম হয়, কারণ I mean, and I really enjoy these kind of thoughts, these kind of things, that what is the country, what is the Zeitgeist thinking, so to speak, and therefore how does your brand come into that? প্রশ্ন করবো, মানে I know you would not have the time to go through the numbers, but Tollywood definitely does not have as much deep pockets as say Bollywood has, যেটা আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখছিও। মানে
এখন অনেক ডিরেক্টর, নামি দামি ডিরেক্টর হইচইতে ওয়েব সিরিজ করছে, শর্ট ফিল্ম করছে, কেন দে নিড দ্য মানি। So if something like a Tollywood has to stage a comeback, তোমার কি মনে হয় কি টাইপের মানে ওদের পেন্টিং টার্গেটিং মনে হয়? Should they focus more on art cinema, good cinema, or should they go back to that commercial trope of the 90s, 80s? তোমার কি মনে হয়? Look, I think Tollywood has to take a leaf out of other smaller cinemas. Right. How did French cinema survive in the onslaught of Hollywood? How is Malayalam cinema surviving the onslaught of Bollywood? How are, if you look at Korean cinema has sneaked out of China on one side, Hollywood on one side, and is now a cult genre in itself. Like people all over the world are discovering now what is Parasite. Is it a commercial cinema? It is an art cinema. You do not know. I think the first thing that, in my mind, that Tollywood has to sort out is the distribution and marketing. যে আজকের যুগে আমি যদি কাউকে একটা বলি যে উত্তম কুমার দারুণ ভালো অ্যাক্টর ছিল, ওর মতো অ্যাক্টর হয় না, I cannot prove this because Uttam Kumar, half his films are without subtitle on YouTube, so all of us can watch it, কিন্তু ওটা বাইরে কারোর পছন্দ দেখার কোনো উপায়। আর উত্তম কুমার হয়তো গোটা 5 সিনেমা ওই প্রাইম ফাইমে থাকলেও থাকতে পারে, কিন্তু এন্টায়ার অল অফ উত্তম কুমার ইজ হিডেন বিহাইন্ড নন সাবটাইটেলড প্রিন্টস অন ইউটিউব অ্যান্ড প্রবাবলি অন হইচই টিভি। আমি হইচই টিভি এখন রিসেন্টলি দেখছি প্রচুর পুরনো উত্তম কুমার সৌমিত্র সিনেমা। এটা কিছু কিছু সাবটাইটেল আছে, সবগুলোতে না, ওখানে সাবটাইটেল আছে, কিন্তু আই ক্যানট convince somebody else to watch Saumitra's films by getting to download one more app and paying a subscription and all of that. So first up, Bangla cinema has to realize যে সিনেমাটাকে পশ্চিমবঙ্গের বাইরেও সিনেমাটাকে দেখাতে হবে, এবং শুধু বাঙালিদের দেখাতে হবে বলে নয়, যে কোনো কাউকে দেখাতে হবে। যে এই গত বছর 10 যদি আমি বছর 10-20 যে সবচেয়ে ভালো বাংলা সিনেমা যেগুলো লেগেছে সেগুলো কিন্তু কোনো দে হ্যাভ আ বেঙ্গলি whatever a soul, but সেই সিনেমাগুলো have a I feel have a very strong universal appeal. So আর একটা খুব সিম্পল মেট্রিক, if you go to the top grossing films of all languages in India, you will realize Bengali cinema has the lowest revenue. Fair enough. The lowest revenue. Whereas, let's say, if you take Malayalam cinema routinely does more than 50 crores. So, routinely, they don't do 100 crores. If it is a Malayalam film is a blockbuster, Mohanlal থাকবে বা নতুন যুগের কয়েকজন যারা পৃথ্বীরাজ তারা যদি থাকে, সিনেমা 50 কোটি টাকার ব্যবসা করে। বাংলা ছবি আমার ধারণা অ্যামাজন অভিযান ছাড়া কোনো বাংলা ছবি 50 কোটি টাকার ব্যবসা করে ঠিক। আজকে যেটা হচ্ছে যে মালায়ালাম সিনেমা, আমি ভালো সিনেমার কথা ছেড়ে দিলাম, আমি বললাম যে পিওরলি ফ্রম অ্যান এক্সপ্লয়েটিং পয়েন্ট অফ ভিউ, দ্য ফিল্ম রিলিজেস ইন দুবাই উইথ অ্যাজ মাচ ফ্যানফেয়ার অ্যাজ ইন কেরালা, and there are hundreds and thousands of people. আমি দুবাইয়ের যেটা ক্লিশে সেটা হলো যে প্রচুর মালায়ালি আছে, তারা সবাই গিয়ে সিনেমাটা দেখে। আমার মনে হয় যে বাংলা সিনেমা ব্যাঙ্গালোরে রিলিজ করছে না, বম্বেতে রিলিজ করছে না, দিল্লিতে রিলিজ করছে না, যেখানে হাজারে হাজারে হাজার হাজার কি লক্ষ লক্ষ বাঙালি বসে। If they are not going to do that, then what are they doing? I think the content comes later. It's like saying that can I go to an audience which is beyond Kolkata, which is beyond Bengal and all of that? Because in Bangla, যেটা আজকালকার যেটা বাংলা টিভি দেখলে যেটা মনে হবে যে সিনেমাটা প্রায় আমরা হিন্দি হয়ে গেছি, কারণ বাংলা সিনেমা হিন্দি গান চলে, বাংলা গানের প্রোগ্রামে হিন্দি গান চলে, লোকেরা হিন্দি শব্দকে বাংলা উচ্চারণে বলে। যে এখন এটা খুব সব চলে, লোকে বলে কেন, এটা নিয়ে চন্দ্রিল খুব ঠাট্টা করে, যেটা বলছিলাম যে চন্দ্রিল যেটা নিয়ে ঠাট্টা করে যে কেন, এটা বাংলার কারণ বাংলা আজকালকার যুগের বাঙালি এত হিন্দি সিনেমা দেখছে যে, এবং হিন্দি সিনেমা ভালোই বুঝছে, এনজয় করছে। এরকম কোনো আজকে আমার মনে হয় না পশ্চিম বাংলায় এত লোক আছে তাদের মধ্যে কেউ
মানে হিন্দি সিনেমা দেখে বলবে যে ও তেমন ভালো লাগলো না বাংলা যেমন লাগে, কারণ বাংলা কমার্শিয়াল সিনেমা ইজ বিকামিং আ কপি অফ Hindi commercial. হিন্দি So in that case, what do you offer? You may say I like Salman, I may say I like Dev. তাই আমি এই সিনেমাটা দেখবো, কিন্তু এই সিনেমাটা is not offering a different appeal than that. বাংলা সিনেমায় আমার মনে হয় যে যে কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আরো অনেকে আছে, আদিত্য বিক্রম সেনগুপ্ত, এরা যারা সবাই যে ধরনের সিনেমা করছে, they have to look at these films as beyond Bengal. যে কারো Right. শুধু কলকাতায় চলবে, আমরা খুব তারিফ হবে, বাঙালিরা শুনে ধন্য ধন্য করবে, এরকম করলে হবে না। হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি ফর রিচিং নর্থ আমেরিকা? ফর এক্সাম্পল, নর্থ আমেরিকায় যখন একটা কি বেঙ্গলি কনফারেন্স নাকি এনএবিসি না কি যেটা হয়, সেটা হ্যাঁ, মানে বেঙ্গলি লক্ষ লোক কথা, আসে। হ্যাঁ, রাইট রাইট। মানে ওয়াই আর বেঙ্গলি ফিল্ম নট বিং প্রমোটেড দেয়ার? মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যাচ্ছে, পরিচালকরা যাচ্ছে, সিনেমাগুলো যাচ্ছে না কেন? ডায়াসপোরাকে টার্গেট করা উচিত টু ইনক্রিজ রেভিনিউ এসেনশিয়ালি। প্রচুরভাবে। এবং এখন যেটা হলো যে বাংলা সিনেমা, নেটফ্লিক্সে কোনো বাংলা সিনেমা নেই, কম বাংলাদেশি Prime-এ। সিনেমা আছে তাও 3-4টি, বাট হ্যাঁ আমাদের কলকাতার সিনেমা খুবই কম, প্রায় মানে হাতে গোনা 4-5টা হয়তো। হ্যাঁ, মানে if you search for Malayalam cinema on Netflix, there are probably 20. মানে there are probably 50, there are probably 20 that you can watch. If you are talking about 5-10 films, what are you really talking about? Fair enough. সো এইটা একটা বিশাল ব্যাপার যে ডিস্ট্রিবিউশনটা, যে বাঙালিরা যেখানে, বা শুধু বাঙালিরা কেন, যে কোনো লোক যারা ভালো সিনেমা পছন্দ করে তাদের দেখাতে হবে সিনেমা। একটা প্রশ্ন ছিল আমার। তোমার যেটা তুমি যেটা বললে সৃঞ্জয়দার প্রশ্নের উত্তর দেওয়ার সময়, তোমার প্রিয় বাংলা সিনেমা নিয়ে, তোমার 5টা প্রিয় বাংলা সিনেমা কি কি লাস্ট 20 ইয়ার্স? লাস্ট 20 ইয়ার্স এটা একটু আমার রিসেন্টলি কি কি ভালো লেগেছে। আমার ঋতুপর্ণ ঘোষ তো চলবে, মানে লাস্ট 20 বছরে ঋতুপর্ণ ঘোষ তো আছে হ্যাঁ, প্রচুর। প্রচুর। ঋতুপর্ণ 2000 সাল ঘোষের থেকে। মানে হ্যাঁ, যেমন দোসর খুব ভালো লেগেছিল, মানে পরের দিকে, একটু পরের দিকে ছবি। 2006 সৃজিত মুখার্জির আর্লি সিনেমা যেগুলো, মানে অটোগ্রাফ, 22শে শ্রাবণ, দারুণ। আমি গতকাল প্রথমে রাধিকা আপ্টের একটা হিন্দি ছবি দেখলাম, তারপরে রাধিকা আপ্টের একটা অন্তহীন আবার দেখা শুরু করলাম, সেটাও আমি দেখলাম যে অনেক বছর বাদে দেখছি, তাও খুব ভালো লাগছে। ভূতের ভবিষ্যৎ দারুণ, মানে ভূতের ভবিষ্যৎ ইজ প্রবাবলি মানে ওই যেটাকে বলে না গো টু ফিল্ম, যে একটু যখনই ইচ্ছে একটু দেখা যেতে পারে, যে কোনো আধ ঘন্টা দেখলেই মন ভালো হয়ে যায়, ওই টাইপের ইয়েটা। সো এই আর কি, মানে অফহ্যান্ড এই ফিল্মগুলো যেটা আমার ইন্টারেস্টিং পয়েন্ট মাথায় এলো, যে ফিল্মগুলো তুমি বললে, যেমন ঋতুপর্ণ ঘোষের দোসর বা এই ফিল্মগুলো, এইগুলো কি ডিস্ট্রিবিউশন ভালো হলেও খুব একটা চলতো? মানে মার্কেটে কি সেই ডিমান্ড ছিল? যেমন আমার ঋতুপর্ণ ঘোষ পার্সোনালি খুব ভালো লাগে, কিন্তু যেটা দেখা গেছিল যে ঋতুপর্ণ ঘোষ সবসময় খুব বিগ বাজেটের ফিল্ম করতেন, অনেক প্রডিউসার কিনে ইন্টারন্যাশনাল রিলিজ করাবার চেষ্টা করতেন, কিন্তু উনার ফিল্মগুলো কখনোই প্রফিট করতে পারেনি। যেটা উনি মারা যাবার পর বিভিন্ন প্রডিউসার বলেছিলেন যে ওই ফিল্মগুলোর ভ্যালু মোস্টলি আর্কাইভাল, খুব একটা দর্শক দেখতো না। সেটা নিয়ে তোমার কি মত? উনি তো চেষ্টা করতেন যে বাইরের দর্শকের কাছে পৌঁছে দিতে, তাও তো খুব একটা সফল হননি। আমি তোমায় একটা কথা বলছি যে আমি যখন এক্সেলারাইতে পড়ি তখন ঋতুপর্ণ ঘোষের দহন এক্সেলারাইতে, মানে জামশেদপুরে একটা ফিল্ম ফেস্টিভ্যাল, এবং দহন ওখানে প্রিমিয়ার করে, এবং ওটা বোধহয় কমার্শিয়াল রিলিজের অনেক আগে। আই ওয়েন্ট টু ওয়াচ ইট ইন আ মানে টরেনশিয়াল রেন, মানে সেদিন জামশেদপুরটা ভেসে যাচ্ছে, ওই অবস্থায় আমি গিয়ে সিনেমাটা দেখি। I mean, that is my only experience of watching a ঋতুপর্ণ ঘোষ আউটসাইড কলকাতা। এবং মানে ওই হলটায় অবভিয়াসলি প্রচুর বাঙালি ছিল, কারণ বাংলা সিনেমা আমার ধারণা 50-50 হবে, যে 50% বাঙালি, বাকিটা অন্য। আমি জামশেদপুরে প্রিটি কসমোপলিটন,
it was an unmitigated success. মানে people were, there was a standing ovation at the end of it, right? এবং দহন is probably one of his best films also, so that was there. কিন্তু আমার মনে হয় যে এই যে ব্যাপারটা যেটা হলো যে আমি যদি 19শে এপ্রিল দোসর আবহমান এই ধরনের সিনেমাগুলো এর অ্যাপিলটা কিন্তু ইটস লাইক অফ আ সার্টেন টাইপ অফ পিপল অ্যাক্রস ইন্ডিয়া। আমার ধারণা দোসরের যে গল্পটা, দোসরের যে ট্রিটমেন্ট, দোসরের যে থিম, দোসরের যে শুট মানে ছবি তোলার যে স্টাইল, যে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইন আ ভেরি স্টাইলাইজ সর্ট অফ আ থিং, ইট ইজ লাইক মেড ফর নেটফ্লিক্স, রাইট? ইট ইজ দোসর ইজ লাইক ওই কি সিনস ফ্রম আ ম্যারেজ, না না হোয়াট ভুলে যাচ্ছি, ইটস লাইক দ্যাট মাস্ট্রোয়ানি সিনেমা, মাস্ট্রোয়ানি, মার্চেলো মাস্ট্রোয়ানি সিনেমা, ইটালিয়ান। এই রিসেন্টলি যেটা স্কারলেট জোহানসন ছিল বোধহয়। ও আচ্ছা, ম্যারেজ স্টোরি। ম্যারেজ স্টোরি, হ্যাঁ। ওই you know মানে they are very different, but at the same time I found many similarities in that type of film. মানে একটা it is a little experimental, you are right, যে লোকজন দেখে বললে এই কিছুই তো বুঝলাম না, কিন্তু মানে ওই কিছু লোক বুঝবে, they are not enough to make the film a success, so that is the symptom for this film to go on to a wider audience and say. And my point is যে সব সিনেমা চলবে, যে আমি মানে কোনো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এটা মানে নেটফ্লিক্সে করলে হই হই করে চলবে, এরকম কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা যেটা হলো যে এটাকে যেতে হবে, গিয়ে ফেল করে চলে আসলাম তাহলে আর হলো না। বা আজকে আমার মনে হয় যে বাংলা সিনেমা সেই চেষ্টাটা করছে, বা কোন চেষ্টা হলেও মানে সেটা আমরা দেখতে পাচ্ছি না। মানে আমার মনে হয় যে 1960s এর প্রচুর যে রাজেশ খান্নার যে রোমান্টিক ছবি নিয়ে লোকজন খুব এখনো মানে সেটা একটা সর্ট অফ ফ্যান ফলোইং আছে, রাজেশ খান্নাকে নিয়ে প্রচুর লেখা হচ্ছে, টিভি শো হচ্ছে, এই সেই হচ্ছে। যে উত্তম কুমার এর যে একটা চার্ম বা অ্যাপিল আছে, অফকোর্স ইট ইজ বেঙ্গলি, আই মিন it's restricted to, but if you look at his looks, if you look at the way he behaved, operated, it's like any he's like any typical commercial star anywhere in the world, where he's not conventionally good looking. মানে conventionally good looking সৌমিত্র অনেক বেশি, যেটাকে বলে ওই মানে sharp features, একটা certain style of face, that is সৌমিত্র. But let's say the way commercial stars, many commercial superstars become success is that you don't know why or how. So সেই জিনিসগুলো আমার মনে হয় যে there can be a larger audience. I mean, my personal thoughts. যাই হোক দীপ্তদা, আমরা শেষের দিকে চলে এসেছি, তোমার জন্য একটা লাস্ট প্রশ্ন ছিল। তোমার এই যে সিনেমা নিয়ে লেখা, স্পেশালি 90s এর সিনেমা নিয়ে লেখা, it is as much about the movies as about এই তুমি তোমার কিছু বন্ধুদের সাথে যাচ্ছ, প্রিয়া সিনেমায় দেখছো সিনেমা, ইয়া ফির তুমি ওই যে রিসেন্টলি প্রিয়া নিয়ে যে লিখলে তুমি তোমার ব্লগে, যে তুমি একটা সম্বন্ধ দেখতে গিয়ে কোনো একটা বন্ধুর সাথে গেছিলে, she was on crutches, তোমরা আর্টস দেখতে গেছিলে or something like that. It's as much about the movie as about the experience of seeing the movie and about that entire milieu যেখানে তুমি তখন বাস করতে। এখনকার বাচ্চারা দে আর এসেনশিয়ালি ইন আ সাইলো, ওই একটা ছোট্ট স্ক্রিন আছে, আগে তো তাও টিভিতে দেখতো বা ল্যাপটপে দেখতো অনেকজন মিলে, এখন তাও একটা মোবাইল আছে সবার হাতে, সবাই ওই মোবাইলে চোখ দিয়ে দেখছে, দে আর অল ইন সাইলোস। তোমার কি মনে হয় এই যে কামিং জেনারেশন, এদের কি সেই নস্টালজিয়া ফ্যাক্টরটা থাকবে অ্যাবাউট দ্য মুভিজ অফ দ্য চাইল্ডহুড, অ্যাবাউট দ্য চাইল্ডহুড? দিস ইজ ওয়ান প্রশ্ন, দ্য ফার্স্ট পার্ট। দ্য সেকেন্ড অ্যাসপেক্ট ইজ তোমার এই পুরো সিনেমাকে ভালোবাসার এই যে গল্পটা, এর মধ্যে হাউ ইম্পর্টেন্ট আ রোল ডাজ কলকাতা প্লে? দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর ইন কলকাতা, ইউ আর গ্রোয়িং আপ ইন কলকাতা, a city like Kolkata, or for people like for some people a city like Bombay has a charm which say a new age city does not have. So তোমার এটা নিয়ে কি বলবো? Look, I mean, again, this is my personal belief that I wouldn't have had this whatever the quirky tastes that I have, or I mean the exposures that I've had, is only because of Kolkata. I can pompously say that this wouldn't have been possible in any other city.
But maybe there would have been, because I mean, I didn't grow, maybe I would have found it in other cities. But I also know that I am not a person who's given to all consuming passion. I get bored very easily. So Kolkata gave me that opportunity to say je I studied in a college which has a very vibrant cultural scene. It also had a very vibrant political scene. It had a very diverse, people came from very diverse economic backgrounds, and that was not frowned upon. This I am fairly sure is only happens in Kolkata, where a person is appreciated for what he has read and not what he is wearing, or where he lives, and so on and so forth. So this, to my mind, this has played a lot of, at least in my life. Maybe somebody from a different city would say it would have happened to them also, but I mean, I can say what I have experienced. And as far as the nostalgia is concerned, আমার মনে হয়, এটা আমি মানে এই আড্ডাটা শুরুর দিকে আমি যেটা বলছিলাম, যে আমাদের সবসময় মনে হয় যে আমাদের সময়টা খুব ভালো ছিল, তারপর থেকে ওটা পড়তে শুরু করে। আমার মনে হয় যে মানে আজকালকার যুগের ছেলেমেয়েরা, মানে আমার ছেলে আমার মেয়ে, they are not having any less fun. They are just having the fun in a different way from what we were used to, or what I was used to. Amar Baba grew up in the 50s and 60s Kolkata, right? If you take the difference between 60s Kolkata and 80s Kolkata, the only difference was 2 hours of TV in the evening, or maybe 1 hour of TV in the evening. মানে আর কোনো, মানে আমার বাবা সকালবেলা উঠে খবরের কাগজ পড়তো, খেলার নিউজ দেখতো, স্কুলে যেত, স্কুল থেকে এসে খেলাধুলো করতো, করে পড়াশোনা করতো, করে হয়তো রেডিও শুনতো বা একটু আগে ঘুমিয়ে পড়তো, আমি টিভি দেখতাম। এছাড়া আমার কোনো ডিফারেন্স নেই আমার বাবার আর আমার ইয়েতে। সো a lot of the things he liked, I also liked. কারণ মানে I appreciated and understood, I mean, or rather identified with very similar things. যে টেনিদা তখনও খুব পপুলার ছিল, এখনো মানে আমার সময় খুব পপুলার, কিন্তু টেনিদা বা ঘনাদার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কি লোকজন এখনো অ্যাপ্রিসিয়েট করতে পারবে? হয়তো পারবে, অনেকে করছেও, কারণ এখনো টেনিদা ঘনাদা বিক্রি হচ্ছে, শুধু না মানে চড়া দামে বিক্রি হচ্ছে। আমি সব মানে যেখানেই দেখি, আরে আনন্দ পাবলিশার দাম বাড়িয়ে দিয়েছে বইয়ে, তার মানে বাড়িয়ে দিয়েছে মানে বইয়ে ডিমান্ড আছে বলেই বাড়িয়েছে, রাইট? আমার যেমন এক বন্ধু বলে, আরে ও শুধু আমাদের মতো লোকেরাই পড়ছে। এটা আমার খুব আশ্চর্য মনে হয় যে আনন্দ মেলা এখনো চলছে, কারণ আমাদের যারা 40-50 বছর বয়স হতে চলে, আমরা আনন্দ মেলা এখনো কিনে পড়ছি, নোস্টালজিয়ার সাথে আমাদের ছেলেমেয়েরা পড়ছে। এটা আমার খুব আশ্চর্য মনে হয়। আমার মনে হয় যে লোক, মানে আমাদের যে যা পরের প্রজন্ম, যেটা তাদেরও নোস্টালজিয়া হবে, তারাও এনজয় করছে, তারা অন্যভাবে এনজয় করছে। আমাদের এনজয়মেন্ট একটু ফেস টু ফেস ছিল, আমরা গিয়ে আড্ডা মারতাম সন্ধ্যেবেলা মাঠের ধারে বসে, সেটা আমাদের পরে নোস্টালজিয়া হয়েছিল। তখন মনে হতো আমি মশার কামড় খেয়ে কি করছি ভগবান জানে, মানে তখন ছিল না, এখন হয়েছে। আমার ছেলে তার লাস্ট 2 বছর সে তার বন্ধুদের সঙ্গে দেখাই করেন, কিন্তু দিব্যি তারা ভিডিও এই মাল্টিপ্লেয়ার গেমস খেলছে, আড্ডা ফাড্ডা মানে চেঁচামেচি করে আড্ডা মারছে। সো আই এম শিওর ওইটাও মানে কিছু বছর বাদে যখন এই মাল্টিপ্লেয়ার গেমস গুলো আরো অ্যাডভান্সড হয়ে যাবে, ওরা বলছে আরে আমাদের সময় ওরকম অন্যরকম হতো বলে হয়তো নস্টালজিয়া করবে। সো আই পার্সোনালি থিঙ্ক যে এই ব্যাপারটা ইভলভ করে, আর যারা একটু পুরনো হয়ে যায়, আমাদের মানে অত অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতা, ধৈর্য দুটোই কম থাকে। সো yeah, hopefully they are also having more fun than we had. Sure, let's hope for that. খুব ভালো লাগলো আজকে দীপ্তদা, তুমি আসলে এত সময় দিলে আমাদের। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। তুমি নেক্সট বই কবে লিখছো? যাওয়ার আগে বলো, তুমি নেক্সট বই কি প্ল্যান করেছো, কি লিখবে? তুমি তো জাস্ট 2021-এই রিলিজ করলে লেটেস্ট বুক, হ্যাঁ, নেক্সট বই তুমি কবে লিখছো?
আসলে যেটা হয় যে বইগুলো খুব ল্যাগে যায়, যেটা এই 2021-এর শুরুতে যেটা হয়েছিল সেটা আসলে 2019-এর শেষের দিকে জমা পড়েছিল। ওটা আচ্ছা। 2020-তে ছাপার কথা হয়েছিল, কিন্তু 2020-তে এইসব প্যান্ডেমিকের জন্য Pandemic। সবই পিছিয়ে যায়, এই ওটা 2021-এ বেরোয়। তো আমার নেক্সট বইটা মনে হয় 2022-এই বেরোবে, বছর কিছু নেই প্ল্যান, মানে একটা। তো সেটা এখন এডিটিং কবে বেরোবে, ডিজাইন টাইপ সেটিং অনেক ঝামেলা আছে, সেগুলো হয়ে আমার ধারণা 2022। তো এসেই গেল, বাহ, উইল লুক ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থেকো। থ্যাংকস অনেক। হ্যাঁ তোমরাও, থ্যাংক ইউ Bye.